যোগী একজন ফরেস্ট অফিসার ছিল। ওর কাজের স্থান তামিলনাড়ু নেলাগন্ডা জঙ্গলে পড়েছিল, আর এই জঙ্গলে লাল চন্দনের গাছ পাওয়া যেত। আমার এখানে থাকতে কেউ লাল চন্দন গাছ চুরি করতে পারবে না। হ্যাঁ স্যার, কিন্তু ওই বর্তারাজন প্রত্যেকবার কোনো না কোনো পথ বার করে লাল চন্দনের গাছ চুরি করার জন্য। এখন আমি এসে গেছি, এখন একটাও লাল চন্দনের গাছ চুরি করতে পারবে না। এখন থেকে আমি দিন রাত ঘুরতে থাকবো। আর এমনিতে চেকপোস্টে যে অফিসারের ডিউটি আছে মুকেশ, ও খুবই বিশ্বস্ত, আমাকে ওর সাথে কথা বলতে হবে। ঠিক আছে স্যার, চলো চেকপোস্টের দিকে যাওয়া যাক। হাবিলদার ফরেস্ট অফিসারকে চেকপোস্টের কাছে নিয়ে গেল। হ্যালো স্যার, গুড মর্নিং। খুব নাম শুনেছি আপনার, আজ প্রথমবার দেখছি আপনাকে। থ্যাংক ইউ, আমি তোমার বিশ্বস্ততার অনেক গল্প শুনেছি। থ্যাংক ইউ স্যার। আমাদেরকে সরির খোঁজ খবর বাড়াতে হবে। এখন লাল চন্দনের চুরি হচ্ছে, এইরকমই চলতে থাকলে লাল চন্দন দেখাও মুশকিল হয়ে যাবে মুকেশ। স্যার, আমি জানি এইসবের পেছনে বর্ধরাজ আছে, তো তুমি ওর কিছু করছো না কেন? স্যার, ও এই জঙ্গলে মানুষ হয়েছে, জঙ্গলের প্রতিটি জায়গাও জানে। যখন ওকে আমরা ধরতে যাই ও জঙ্গলে মিলিয়ে যায়। কম করে আমরা লাল চন্দনকে এই চেকপোস্ট থেকে বাইরে যেতে আটকাতে পারি, তাই না? হ্যাঁ স্যার, আমি আরও লোকের জন্য আর্জি জানিয়েছি। পরের সপ্তাহে আরও 2জন হাবিলদার এই চেকপোস্টে থাকবে। আশা করি লাল চন্দনের চুরি বন্ধ হয়ে যাবে। আমরা সবাই মিলে করলে সব ঠিক হবে। সেই দিন থেকে ফরেস্ট অফিসার নিজেই নিজের গাড়ি করে জঙ্গলে ঘুরতে যেত দিনের বেলায়, বিশেষ করে রাত্রের সময়ও। এদিকে জঙ্গলের ভেতরে বসতি করে থাকা বর্ধরাজের যোগীর আসার খবর পেয়ে গেল। ভাই, ওই যোগী জঙ্গলে দিন রাত ঘুরে বেড়াচ্ছে, এখন আমরা কি করে লাল চন্দনের গাছ কাটবো? প্রত্যেক সমস্যার একটা সমাধান থাকে ছোটে। বর্ধরাজন স্বামীর গানে কিছু একটা বলল, আর তারপর রাতের অন্ধকারে ফরেস্ট অফিসারের দপ্তরের বাইরে পৌঁছায়। ও কারোর অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর গার্ড ওখানে পৌঁছায়। ভাই তোর জন্য মিষ্টি পাঠিয়েছে, আর এর বদলে আমাকে সময় সময় খবর দিতে হবে। প্রত্যেক সপ্তাহ তোমায় মিষ্টি পেয়ে যাবে। ভাইকে ধন্যবাদ জানিও। হ্যাঁ, ঠিক আছে। স্বামী খুশি হয়ে নিজের বসতিতে পৌঁছায় আর বর্ধরাজনকে সবকিছু বলে দেয়। এখন দেখতে হবে ওই ফরেস্ট অফিসার আমার কি করতে পারে। হ্যাঁ ভাই। ওই রাত থেকে বর্ধরাজন আর তার লোকেরা লাল চন্দন গাছ কাটতে শুরু করে দেয়। আর এদিকে গার্ড মেসেজ করে বর্ধরাজনকে ফরেস্ট অফিসারের লোকেশন বলতে থাকে। যে সময় ফরেস্ট অফিসার দক্ষিণের দিকে যায়, তখন বর্ধরাজনের লোকেরা উত্তর দিকে গাছ কাটতে লাগে। আর যেই সময়ে যোগী উত্তরের দিকে যায়, তখন ওরা দক্ষিণ দিকের গাছ কাটতে শুরু করে। এই রকম ভাবে বেশ কিছুদিন চলতে থাকে। একদিনের কথা, উত্তর দিকে লাল চন্দনের গাছ বর্ধরাজনের লোকেরা কেটে চলে যাচ্ছিল। যখন যোগী ওখানে পৌঁছায়, তখন ওর নজর পড়ল তাজা কাটা গাছের কাণ্ডের ওপরে। দেখে তো মনে হচ্ছে যে এই গাছ আজকেই কাটা হয়েছে, কিন্তু আমি তো অনেকক্ষণ থেকে এখানে ঘোরাঘুরি করছি। তা কি করে আমার চোখের সামনে থেকে লাল চন্দনের গাছ কাটতে পারে? নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। যোগী কিছুই বলল না, আর গাড়িতে বসে তার উত্তর দিকে চলতে শুরু করলো। যখন ও এখানে পৌঁছায়, তখন এখানেও তাজা কাটা গাছ দেখতে পায়। এই গাছের কাণ্ড আজকে কাটা হয়েছে, তার মানে এখন বর্ধরাজ লাল চন্দন থেকে চুরি করে চলেছে। আমাকে এই সব এক্ষুনি আটকাতে হবে। গাড়ি চেকপোস্টে নিয়ে চলো। যোগী গাড়িতে বসে আর গার্ড গাড়ি চেকপোস্টে নিয়ে এলো। কি হয়েছে স্যার, আপনাকে খুব চিন্তিত লাগছে? আমার তোমার সঙ্গে একা কথা বলতে চাই। হ্যাঁ স্যার, আসুন না, ভেতরে বসে কথা বলি। চেকপোস্টের ছোট্ট ঘরে ফরেস্ট অফিসার যোগী আর ইন্সপেক্টর মুকেশ ছিল। বলুন স্যার, আমাদের কথা এখানে কেউ শুনতে পারবে না। মুকেশ, এখন জঙ্গলে লাল চন্দন গাছ কাটা হচ্ছে, তাই এখানে কি কোনো বড় গাড়ি পার হয়েছে? না তো স্যার, এখন তো হয়নি, কিন্তু কাল একটা গাড়ি আসবে জঙ্গলে রাস্তার কাজের জন্য বালি নিয়ে। তবে নিশ্চয়ই লাল চন্দনের গাড়িতে যাবে। কাল তো কোনো মতেই আমি গাড়িকে চেকপোস্ট দিয়ে নিয়ে যেতেই দেব না। হ্যাঁ, আমি ওই বর্ধরাজকে ধরেই ছাড়বো। ঠিক আছে স্যার।
এদিকে জঙ্গলে বর্ধরাজন তার লোকজনের সঙ্গে পরিকল্পনা করছিল। তাহলে কি বালির গাড়িতে সব লাল চন্দনের গাছ পরে বাইরে নিয়ে যাওয়া হবে মনে হচ্ছে? না, এতক্ষণে তো ফরেস্ট অফিসারের সব খবর জানা গেছে, আর চেকপোস্টের কাছে আমাদের জন্য অপেক্ষা করবে। তাহলে আমরা কি করব? কি করে লাল চন্দনের গাছকে বাইরের রাস্তা বের করব ভাই? বর্ধরাজন নিজেই পরিকল্পনা বানিয়ে ফেলেছিল। পরের দিন সকালে বালির গাড়ি জঙ্গলে এলো, আর ইন্সপেক্টর মুকেশ ফরেস্ট অফিসার যোগীকে কল করে এই খবরটা জানালো। স্যার, বড় গাড়ি এসে গেছে, আপনি চলে আসুন। ঠিক আছে। ওই গাড়ি কনস্ট্রাকশনের সাইটে পৌঁছলো, আর ওখানে ট্রাক সমস্ত বালি আনলোড করলো। আর বর্ধরাজন আর তার সব লোকজন মিলে ওই গাড়িতে একটা লাল চন্দনের গাছের ডাল ভরে দিল। এদিকে ফরেস্ট অফিসার আর গার্ড গাড়ি দিয়ে বেরোলো, কিন্তু ওদের রাস্তায় আরো কিছু গাছ পড়ে থাকতে দেখে। স্যার, ঘুরে যেতে হবে। এগুলো সব ওই বর্ধরাজনই করেছে। তাড়াতাড়ি চলুন, আজ ওকে ধরতেই হবে। বর্ধরাজন ওখান থেকে পালিয়ে যায়, আর ফরেস্ট অফিসার যোগী যখন ওখানে পৌঁছলো তখন গাড়িও ওখান থেকে বেরিয়ে গেছিল। চেকপোস্টের কাছে নিয়ে চলো। যোগী ইন্সপেক্টর মুকেশকে কল করলো। মুকেশ, ওরা এখান থেকে বেরিয়ে গেছে, এখন তোমাকে ওদের আটকাতে হবে। ঠিক আছে স্যার। ইন্সপেক্টর মুকেশ নিজের সব লোকজন নিয়ে দাঁড়িয়ে পড়লো চেকপোস্টের কাছে। বড় গাড়ি আস্তে আস্তে চেকপোস্টের কাছে এগোলো। চেকপোস্টের কাছে ইন্সপেক্টর মুকেশ আর সমস্ত পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। গাড়ি চালক পুলিশকে দেখে গাড়ি থামিয়ে দিল, আর পেছন দিকে ফরেস্ট অফিসার নিজের গাড়ি দাঁড় করিয়ে দিল। গাড়িটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হলো। হাওলদার, চেক করো গাড়ির ভেতরে কি আছে। হাবিলদার গাড়ির ভেতরে ওঠে। স্যার, লাল চন্দন তো আছে, কিন্তু একটাই। কি? ইন্সপেক্টরও গাড়ির ওপর উঠে দেখতে লাগলো। উনি ওখানে একটাই চন্দনের গাছ দেখতে পেলেন। স্যার, আপনি এখানে আসুন। এখন ফরেস্ট অফিসার যোগীও উঠে পড়ল। ও এইসব দেখে চিন্তায় পড়ে গেল। ওই বর্ধরাজন এইবার আমাদের সাথে ছল করলো। আর এইদিকে বর্ধরাজন তার সমস্ত লোকজন নিয়ে আর লাল চন্দনের গাছগুলোকে নিয়ে নদীর রাস্তা দিয়ে জঙ্গলের বাইরে বেরোতে শুরু করে দিল। আমায় কেউ আটকাতে পারবে না, লাল চন্দন শুধু আমার।